দুই দফায় এমন কিছু বিল সংসদের সামনে এসেছিল, কিছু বিলে আমাদের কোনো আপত্তি ছিল না। আমরা মনে করি যে এইগুলা জনস্বার্থে প্রয়োজন, সেই বিলগুলোতে আমরা সম্মত হয়েছি এবং সর্বসম্মতিক্রমে সেটা পাশ হয়েছে। আবার কিছু বিল সংসদে উত্থাপন করা হয়েছিল, যে এই বিলগুলোর মাধ্যমে সুস্পষ্টভাবে জনগণের অধিকার হরণ, সুপ্রিম কোর্টের এখতিয়ার কেড়ে নেওয়া এবং নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা ছিল। আমরা সেই বিলগুলোতে আপত্তি উত্থাপন করেছিলাম। আমাদের আপত্তিতে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল প্রথমে 2 মিনিট। আমরা প্রতিবাদ করে বললাম যে 2 মিনিটে তো কোনো বক্তব্য উপস্থাপন করা সম্ভব নয়। তখন স্পিকার মহোদয় প্রথম বক্তাকে 3 দফায় বাড়িয়ে 6 মিনিট দিলেন, যেটা ছিল আসলেই আমাদের উপর একটা কি বলবো, অবিচার। কথাটা বলা ঠিক হয় না, তবে সুবিচার হয়নি। তারপরে আমরা দাঁড়িয়ে দেখলাম যে সংশ্লিষ্ট মন্ত্রী, তার কোনো সময়ের লিমিট নাই, দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কথাই তিনি বললেন। আমরা তখন বললাম যে আমরা মাননীয় স্পিকারের কাছে আমরা সুবিচার আশা করি। একজনকে আনলিমিটেড টাইম পারমিট করা হচ্ছে, আর আরেকজনকে 2 মিনিট দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা প্রস্তাব দিচ্ছি উভয়কেই পর্যাপ্ত সময় দেওয়া হোক। হ্যাঁ, সময় বাড়ানো হয়েছে, কিন্তু বিরোধী দলের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। 10 মিনিটের বেশি কথা বলতে পারবেন না। মন্ত্রীরা যখন দাঁড়িয়েছেন তাদের জন্য সময়ের কোনো লিমিট ছিল না, তারা আনলিমিটেড কথা বলেছেন। এইরকম ভারসাম্যহীনভাবে আজকে আমাদেরকে দিনটা অতিক্রম করতে হয়েছে। আমরা জনস্বার্থে আমরা সুস্পষ্টভাবে আমাদের আপত্তি জানিয়েছি যে আমরা বিচার বিভাগকে স্বাধীন হিসাবে দেখতে চাই, আর সেই বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারক নিয়োগ এবং স্বাধীন সচিবালয় বিচার বিভাগের কায়েম অতি জরুরি, যা ইতিমধ্যে একটি রায়ের মাধ্যমেও গতকাল এটা জনগণের সামনে এসেছে। আমরা বলেছি সংবিধান এবং সর্বশেষ রায় এই দুইটাই বলে দিচ্ছে যে এই 2 জায়গায় হাত দেওয়া সঙ্গত নয়, এটি অন্যায়, এটি বিচার বিভাগের উপরে নির্লজ্জ হস্তক্ষেপের সামিল। সুতরাং এখানেও আমরা ডিফার করেছি। এরপরে বিচারক নিয়োগের ক্ষেত্রে কোথায় এসেছে, তারাই যুক্তি দিতে গিয়ে প্রমাণ করেছেন যে অতীতে দলীয় বিবেচনায় যে সমস্ত বিচারপতিদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের হাতেই বিচারপতি খায়রুল হকের জন্ম হয়েছে, বিচারপতি মানিকের জন্ম হয়েছে এবং শপথবদ্ধ রাজনীতিবিদ জনাব এনায়েত রহিমের জন্ম হয়েছে। তারা এটা স্বীকার করেছেন। আমরা সেই জায়গাটাই ফোকাস করেছিলাম যে বিচার বিভাগের নিয়োগ যদি নির্বাহী বিভাগের কর্তৃত্বের ভিতরে থাকে, তাহলে বিচার বিভাগে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন। কাজেই আমরা চাই না যে এখানে নির্বাহী বিভাগের কোনো কর্তৃত্ব থাকুক। ইন্টারিম গভর্নমেন্ট যে অধ্যাদেশ জারি করেছিল সেখানে কার্যত নির্বাহী বিভাগের কোনো প্রভাব ছিল না। তারা আগেরটাই ফিরে গিয়ে তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। আমরা সেম বলতে বাধ্য হয়েছি। এটা কখনো হতে পারে না। যে পদ্ধতি ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সেই পদ্ধতি আবার বাংলাদেশের বিচার ব্যবস্থায় ফিরে আসুক, এটা আমরা কামনা করি না, এটা আমরা চাই না। এখানেও আমরা আমাদের তীব্র প্রতিবাদ রেকর্ড করেছি। এরপরে আপনারা দেখেছেন স্থানীয় সরকার বিল। স্থানীয় সরকারের 4টা বিল ছিল, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং পৌরসভা। এই সব জায়গায় বেপরোয়াভাবে অনেক জায়গায় ইতিমধ্যে দলীয় প্রশাসক নিয়োগ করে এই জায়গাগুলোকে কলুষিত করা হয়েছে। অথচ বিএনপি তাদের 31 দফা সংস্কার প্রস্তাব এবং তাদের নির্বাচনী ইশতেহার 2 জায়গায় পরিষ্কার বলেছে, স্থানীয় সরকার লেভেলে যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি মারা যান অথবা কোর্টের দ্বারা সুস্পষ্ট দণ্ডিত হন, সেই ক্ষেত্রেই কেবল প্রশাসক বসানো হবে, অন্যথায় নয়। এখন কোন কারণে তারা বসালেন তার কোনো জবাব তারা আমাদেরকে দিতে পারেননি। তারা মূলত এই টায়ারগুলোকে নির্লজ্জ দলীয়করণই করেছেন এবং তারও প্রতিবাদ আমরা জানিয়েছি। আমরা আশঙ্কা করছি এইভাবে বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানকে একদলীয় দলীয়করণ করা হবে। কার্যত এটি হবে আরেকটা ফ্যাসিজম, কার্যত এটি হবে আরেকটা অলিখিত বাকশাল। আমরা সেই বাকশালও চাই না, আমরা সেই ফ্যাসিজমও চাই না। এই জন্য এই ব্যাপারে আমরা সংবিধান থেকেই যুক্তি উত্থাপন করেছি এবং এই ব্যাপারে অতীতের অনেকগুলা গুরুত্বপূর্ণ মামলা, কুদরতে ইলাহি বা বার্সার সরকার, তারপরে মাজদার হোসেন বার্সার সরকার, এই মামলাগুলো আমরা সামনে এনেছি রেফারেন্স। আমরা আশা করি এগুলো আপনারাও জানেন।
আমরা জনগণের পক্ষে। এই জন্য জনবিরোধী যে আইনগুলো আজকে সংসদে শুধুমাত্র টু-থার্ড মেজরিটির বলে পাশ করা হয়েছে, তারই প্রতিবাদ জানিয়ে, নিন্দা জানিয়ে আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি। কিন্তু আমরা সংসদ বর্জন করি নাই। আমরা যাব, জনগণের হয়ে কথা বলবো, জনগণের স্বার্থের পক্ষে অবস্থান অক্ষুণ্ণ রাখবো। জনগণের স্বার্থের বিপক্ষে কিছু হলে আমাদের কণ্ঠ আবারও গর্জন করে উঠবে জনগণের অধিকারের পক্ষে, ইনশাআল্লাহ তাআলা আজিম। সাংবাদিক বন্ধুগণ, আপনারা পাশে থাকবেন। প্রিয় দেশবাসী, আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, লড়াই আমরা চালিয়ে যাব। কোনো অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা আজকে শেরপুর এবং বগুড়ায় দুটা নির্বাচন হয়েছে। এখানে অনেকেই বক্তব্য রাখতে গিয়ে বলেছেন 94 সালে হয়েছিল মাগুরায়, এবার হলো বগুড়ায়। শুধু নাম পরিবর্তন হয়েছে, কিন্তু স্টাইল একই ধরনের ছিল। দলীয় সরকারের অধীনে তাদের কমিটমেন্ট ছিল তারা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করবেন না। আজকে কি হয়েছে জনগণ দেখেছে। শেরপুর 3 আসনে এর আগেও আপনারা জানেন আমাদের একজন সহকর্মীকে হত্যা করা হয়েছিল, একটা উপজেলার একজন সেক্রেটারি মৌলানা রেজাউল করিমকে। আজকে আরেকটা উপজেলার একজন সেক্রেটারিকেও হত্যা করা হয়েছে। আমরা তার নিন্দা জানাই এবং এই 2 হত্যাকাণ্ডে দোষী, দুষ্কৃতিকারী, হত্যাকারী, খুনি যারা, এদেরকে বিচারে আওতায় আনার জন্য আমরা এই সংসদের স্পিকারের মাধ্যমে সাহায্য কামনা করেছি। প্রিয় দেশবাসী, এর মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যেই লাউ সেই কদু। এতদিন পর্যন্ত বিএনপির সমস্ত ভুলই ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। তারা সেই একই ফ্যাসিজমের পথে হাঁটছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দেশবাসী, আমরা ফ্যাসিজমকে মেনে নেব না। আগের ফ্যাসিজমকেও মেনে নেয়নি জনতা, আগের ফ্যাসিজমকে রুখে দিয়েছিল। নতুন করে ফ্যাসিজমকেও যদি কেউ প্রতিষ্ঠা করতে চান, তাও ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ।